আসসালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি ২৪ ব্যাচের রাউন্ড 3 তে আসা নিউক্লিয়ার মেকানিক্সের প্রবলেমটি সলভ করব। দেখি প্রবলেমে কি বলা আছে। একটি পাতলা বৃত্তাকার চাকতির ভর ব্যাসার্ধ যথাক্রমে 500 গ্রাম 30 সেন্টিমিটার। চাকতিটি কেন্দ্রগামী ও তার লম্ব তলের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে 10 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। দেখো আমাদের ডানে একটা চিত্র দেয়া আছে, যেখানে একটা চাকতি আছে আমাদের, চাকতির ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে আমাদের উদ্দীপকে। বলছে এই চাকতির উপর লম্ব এবং কেন্দ্রগামী একটা অক্ষ আছে। চাকতির উপর অবিলম্ব কেন্দ্রগামী একটা অক্ষ আছে। ওই অবিলম্বের সাপেক্ষে, ওই অক্ষের সাপেক্ষে চাকতিটা 10 রেডিয়ান পার সেকেন্ড থেকে ঘোরানো হচ্ছে। তারপর বলা আছে পরবর্তীতে একজন ছাত্র 20 গ্রাম ভরের একটি বস্তু চাকতিটির ঠিক প্রান্তে রাখার সময় বলল বস্তুটি চাকতির গতির জন্য এর উপর রাখলে ছিটকে পড়ে যাবে। বস্তু ও চাকতির মধ্যবর্তী সর্বোচ্চ ঘর্ষণ বলের মান 0.5 নিউটন। আচ্ছা, এখন দেখো আমাদের গ নম্বরে কি বলা আছে, বস্তু রাখার পূর্বে চাকতিটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করে। তার মানে প্রথম যে চাকতি 10 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছিল, ওই সময় আমাদের বস্তুটার বা চাকতির ঘূর্ণন গতিশক্তি কত এটা বের করে রাখবে। আচ্ছা, প্রথম আমরা দেখি আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত আমাদের কি দেওয়া আছে, চাকতির একটা ভর দেওয়া আছে না, ক্যাপিটাল এম। এটা কত দেওয়া আছে, 500 গ্রাম। এটা যদি কেজিতে নিয়ে দিলে কত আসবে, 0.5 কেজি। তারপর চাকতির ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কাছে, চাকতির ব্যাসার্ধ ওইটা কত, 30 সেন্টিমিটার অথবা 0.3 মিটার, এটা দেওয়া আছে। আর চাকতি যে কৌণিক বেগে ঘুরতেছে ওমেগা, ওমেগা 1 ধরো, ওই ওমেগা 1টা আমাদের দেওয়া আছে কত, 10 রেডিয়ান পার সেকেন্ড। এইসব ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে। আমাদের কাছে জানতে চাইছে যে ঘূর্ণন গতিশক্তি কত। এখন আমাদের ঘূর্ণন গতিশক্তির ফর্মুলা কি বলতো, ঘূর্ণন গতিশক্তি যদি আমি কে দ্বারা প্রকাশ করি, এটা কি আসবে, হাফ আই ওমেগা স্কোয়ার, ওমেগা 1 স্কোয়ার। এখন ওমেগা মানে কি, ওমেগা মানে কৌণিক গতিশক্তি, যে কৌণিক গতি বা কৌণিক বেগ যার মাধ্যমে ঘুরতেছিল, এখানে কৌণিক বেগ হচ্ছে আমাদের 10 রেডিয়ান পার সেকেন্ড। আর আই মানে কি, আই মানে আছে ওই বস্তুটার জড়তার ভ্রামক। তাহলে আমাদের এখন জড়তার ভ্রামকটা বের করে নেওয়া লাগবে। তাহলে আমাকে বলো তো, যখন এরকম কোন একটা এন ভরের চাকতির কেন্দ্রে অবিলম্ব অবিলম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তখন এটার জড়তার ভ্রামক কত হয় বলতে পারবা কি? ওইটার জড়তার ভ্রামক হয় হচ্ছে আই ইকুয়াল হাফ এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে আমাদের চাকতির ভর, আর হচ্ছে আমাদের চাকতির ব্যাসার্ধ। তাহলে এখন যদি আমি জড়তার ভ্রামকটা বের করে ফেলি, তাহলে কি আসবে, আই ইকুয়াল বা আই ওয়ান ইকুয়াল হাফ এম আর স্কোয়ার। হাফ ইন্টু আমাদের চাকতির ভর কত দেওয়া আছে, 0.5 কেজি, আমাদের ব্যাসার্ধ হচ্ছে 0.3 স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের আসবে হচ্ছে 0.0225 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমরা চাকতির জড়তার ভ্রামক পেয়ে গেলাম। তাহলে এখন তো আমাদের ইজি হয়ে গেল, যে আই ওয়ান পেয়ে গেছি, জড়তার ভ্রামক পেয়ে গেছি, ওমেগা জানা আছে আমাদের। তাহলে যদি আমি এখন কে বের করতে চাই, মান বসায় দিলে হয়ে যাবে, হাফ ইন্টু আই ওয়ানের ভ্যালু বের করছে 0.0225 ইন্টু ওমেগা স্কোয়ার কত, ওমেগা আমাদের 10 স্কোয়ার। তাহলে এখানে আসবে কত, আমাদের এখানে আসবে হচ্ছে 1.125 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের চাকতির কৌণিক গতিশক্তি। আচ্ছা, এখন আমরা 4 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোয়েশ্চেনটা সলভ করি। ঘ নম্বরে বলা আছে যে ছাত্রের দাবির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। ছাত্র আসলে কি দাবি করছিল দেখি আমরা, যে এখান থেকে দেখো যে পরবর্তীতে একজন ছাত্র 20 গ্রাম ভরের একটি বস্তু চাকতির ঠিক প্রান্তে রাখার সময় বলল বস্তুটি চাকতির গতির জন্য এর উপর রাখলে ছিটকে পড়ে যাবে। বস্তু ও চাকতির মধ্যবর্তী ঘর্ষণ বলের মান 0.5 নিউটন। আচ্ছা, এখানে কি হইতেছিল, প্রথম যে চাকতির একটা ভর ছিল, ব্যাসার্ধ ছিল, চাকতির একটা 10 রেডিয়ান পার সেকেন্ড থেকে ঘুরতেছিল। এখন আমি কি বললাম, একজন ছাত্র হচ্ছে 20 গ্রাম ভরের একটা ভর এই যে চাকতির একজন প্রান্তে রাখছে। এখন ছাত্র দাবি করতেছে যে এটা ঘোরার কারণে, চাকতি যে ঘুরতেছে ঘোরার কারণে এই যে ছোট্ট ভরটা যদি আমি এখানে রাখি, এটা ছিটকে বাইরে চলে যাবে, এটা এখানে স্টেবল থাকবে না। তাহলে আমরা কিভাবে বের করতে পারি যে এটা থাকবে কি থাকবে না? আচ্ছা, এটা কথা বলো তো আমাকে, যে কোনো
যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে অবশ্যই এটাকে একটা কেন্দ্রমুখী বল দিতে হবে। যদি কেন্দ্রমুখী বল না থাকে তাহলে তো আর বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তাহলে এই যে ছোট এম যে বস্তুটা আছে, এম বস্তুকে বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই একটা কেন্দ্রমুখী বল লাগবে। এখন কেন্দ্রমুখী বল তো নিজে নিজে তৈরি হয় না, কাউকে না কাউকে দিতে হয়, সাপ্লাই করতে হয়। এখন এই যে ছোট স্মল এম বস্তুর জন্য কেন্দ্রমুখী বলটা আসলে কে দিবে? এখানে কেন্দ্রমুখী বলের সাপ্লায়ার হচ্ছে ঘর্ষণ বল। তার মানে এখানে বৃত্তাকার পথে ঘোরার জন্য যে পরিমাণ কেন্দ্রমুখী বলের দরকার ওটা ঘর্ষণ বল দিবে। এখন ধরো যে আমার কিছু পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার এটা ঘোরার জন্য। এখন ঘর্ষণ বল যদি ওই পরিমাণ কেন্দ্রমুখী বল দিতে না পারে তাহলে তো আর বস্তুটা এখানে থাকতে পারবে না, স্টেবল থাকতে পারবে না, ছিটকে চলে যাবে। তার মানে আমরা এখন দেখবো যে কেন্দ্রমুখী বলের পরিমাণ কত। এটা যদি ঘর্ষণ বল ওই পরিমাণ বল যদি ঘর্ষণ বল আমাদের দিতে পারে, ঘর্ষণ বলের ভ্যালু কত জানি আমরা 0.5 নিউটন। তাহলে ঘর্ষণ বল যদি কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল সাপ্লাই করতে পারে তাহলে বস্তুটা টিকে থাকবে এখানে। আর যদি ওই পরিমাণ বল সাপ্লাই করতে না পারে, ঘর্ষণ বলটা অর্থাৎ 0.5 নিউটন বল যদি দিয়ে যদি কেন্দ্রমুখী বলের সমান না হয় তাহলে হচ্ছে বস্তুটা ছিটকে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে কোনো বস্তু কেন্দ্রমুখী বল কিভাবে বের করা লাগে, ফর্মুলা কি মনে আছে আমাদের? দেখো, আমরা কি জানি? আমরা জানি যে কোনো বস্তুর কেন্দ্রমুখী বল বা এফসি, সেন্ট্রিপিটাল ফোর্স, কিভাবে বের করা লাগে? এম ওমেগা স্কোয়ার আর। এখানে স্মল এমটা কি? যে বস্তু ঘুরতেছে ওইটার ভর। যেমন এখানে যে 20 গ্রাম ভরের বস্তুটা ঘুরতেছে ওইটা হচ্ছে আমাদের স্মল এম বা ছোট বস্তুর ভর। ওমেগা মানে কি? ওই বস্তুটা কত কৌণিক বেগে ঘুরতেছে, আর মানে কত ব্যাসার্ধে ঘুরতেছে অক্ষের সাপেক্ষে। এখন তাহলে আমরা তো সবই জানি, এখানে এম জানি, ওমেগা জানি, আর জানি, তাহলে বসাই দিলে কি হয়ে যাওয়ার কথা না? এখানে বলো তো ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু তো তাহলে আমাদের 10, তাই তো? 10 রেডিয়ান পার সেকেন্ড, যেটা আগে ঘুরতেছিল 10 রেডিয়ান পার সেকেন্ডই বস্তুটা চাকতিটা ঘুরতেছিল। 10 রেডিয়ান পার সেকেন্ড বসাই দিলে তাহলে হয়ে যাওয়ার কথা, কিন্তু না। এখানে যদি আমি 10 বসাই তাহলে অ্যান্সার সঠিক আসবে না। কেন আসবে না? দেখো, বস্তুটা তো আমি যখন এই এম বস্তুটা, স্মল এম বস্তুটা এখানে রাখি নাই, তখন চাকতিটা হচ্ছে আমাদের 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরতেছিল। এখন যদি এইখানে ছোট এম বস্তুটা রাখি আমি, তার মানে কি? ভর বেড়ে যাবে না? ভর বেড়ে যাওয়া মানে কি? জড়তার ভ্রামক বেড়ে যাওয়া। আর জড়তার ভ্রামক যদি বেড়ে যায় তাহলে কৌণিক বেগ কি একই থাকবে? আমরা কি জানি যে বাহ্যিক কোনো টর্ক যদি অ্যাপ্লাই না হয় তাইলে হচ্ছে আমাদের ওই কোনো বস্তু বা কোনো সিস্টেমের ক্ষেত্রে আমাদের ভরবেগের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লিকেবল হবে। আর কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লিকেবল হয় তার মানে কি? আমার যদি ভর যদি বেড়ে যায় অথবা জড়তার ভ্রামক বেড়ে গেলে কি হবে? কৌণিক বেগ কমে যাবে না? তাহলে আমাদের আসলে পরবর্তীতে বস্তু, স্মল এম বস্তু রাখার পরে কৌণিক বেগ কত হবে ওইটা বের করা লাগবে, তারপর হচ্ছে এখানে বসানো লাগবে। ওমেগার বলে এখানে 10 হবে না আমাদের। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? ওমেগা বের করবো। কিভাবে বের করা যায়? আচ্ছা, আমাদের কি কি দেয়া আছে এটা তুমি লিখে ফেলি। দেখো, আমাদের দেয়া আছে স্মল যে এম আছে ওই বস্তুর ভর দেয়া আছে না? ওই বস্তুর ভর কত দেয়া আছে বলতে? স্মল এম আমাদের দেয়া আছে কত? যে 20 গ্রাম, অথবা এটাকে যদি আমি কেজিতে নিই তাহলে 0.02 কেজি আসবে। সেম ভাবে আমাদের কি দেয়া আছে? যে ঘর্ষণ বল অর্থাৎ এফএস, ওইটা কত দেয়া আছে? 0.5 নিউটন। এগুলো আমাদের দেয়া আছে। এখন আমরা কি নির্ণয় করব? যে মানে স্মল এম বস্তু রাখার পরে আমাদের কৌণিক বেগ কত হয়েছে। তার মানে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এখন? এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। ওইটার ফর্মুলাটা কি বলতো? I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। এখন আমাদের তো I1 জানা আছে। প্রথম প্রথম তো যখন স্মল এম বস্তুটা ছিল না তখন আই কত এটা আমরা গ নম্বর অর্থাৎ আগের প্রশ্নে বের করে আসছি। I1 বের করে আসছি। I1 কত ছিল মনে আছে তোমাদের? যে I1 ছিল হচ্ছে আমাদের 0.0225 কেজি মিটার স্কোয়ার। এটা ছিল আমাদের I1। এখন আমাদের মেনলি I2টা জানা নাই আর ওমেগা 2 জানা নাই। ওমেগা 1 I1 ওমেগা 1 জানা আছে, I2 ওমেগা 2 অজানা। তাহলে আমাদের এখানে তাহলে I2 ও বের করে নেওয়া লাগবে, যেহেতু I2 আমাদের অজানা তাহলে I2 ও বের করে নেওয়া লাগবে। তাহলে আমরা দেখো, যদি আমরা I2 বের করি তাহলে কিরকম আসবে দেখো তো। I2 মানে কি? I2 মানে হচ্ছে আমাদের পরবর্তীতে জড়তার ভ্রামক ওইটা। তার মানে প্রথমে আমাদের জড়তার ভ্রামক কি ছিল? যখন কোনো স্মল এম বস্তু ছিল না তখন আমাদের জড়তার ভ্রামক ছিল I1। আর যখন নতুন করে আমি স্মল এম বস্তু রাখলাম তখন জড়তার ভ্রামক অবশ্যই চেঞ্জ হবে, রেখেতে কি হবে? I2। তাহলে পরবর্তীতে জড়তার ভ্রামক যদি আমি বের করে গেলে কিরকম আসবে দেখো তো। যে I2 আমাদের আসবে হচ্ছে প্রথমে জড়তার ভ্রামক যা ছিল, অর্থাৎ আমাদের শুধুমাত্র চাকতির জন্য যে জড়তার ভ্রামক ওইটা, প্লাস হচ্ছে আমাদের যে
বিন্দু পর বা গোলাকার যে বস্তুটা স্মল এম বস্তুর জন্য যে ঝড় তরঙ্গ এটা। এখন আমার একটা কথা বলো তো, এই যে একটা গোলাকার বস্তু, তার গোলাকার বস্তু বা বিন্দু বস্তুর জন্য আমাদের ঝড় তরঙ্গের ফর্মুলা কি? এম আর স্কোয়ার। তাহলে এখানে এম মানে কি বলো তো? এম মানে হচ্ছে ওই বস্তুর ভর, আর আর মানে কি অক্ষ থেকে এটার দূরত্ব। এখন এখানে যে স্মল এম বস্তু আছে ওইটা অক্ষ থেকে দূরত্ব কত? যেহেতু এটা প্রান্তে আছে তাহলে অক্ষ থেকে দূরত্ব আমার ব্যাসার্ধের সমান হবে, তার মানে এই ব্যাসার্ধের সমান আর স্কোয়ার। এখন যদি আমি ভ্যালু বসাই দিই, আই ওয়ানের ভ্যালু কত জানি আমি? 0.0225 প্লাস এম হচ্ছে আমাদের কত? 0.02 ইন্টু আর মানে কত? আমাদের কত ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতেছে বলো তো? আর হচ্ছে আমাদের 0.3 স্কোয়ার। তাহলে ওইখান থেকে আমরা আই টু কত পাচ্ছি দেখো তো? 0.0243 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমি স্মল এম বস্তু রাখার পরে আমাদের ঝড় ভ্রমণ কত এটা পেয়ে গেলাম। এখন আমি যদি এইখানে আমাদের ফর্মুলায় কৌণিক ভরবেগের সংরক্ষিত ফর্মুলায় ওমেগা টু বের করছি, তাহলে আমাদের কি লাগবে? আই ওয়ান ওমেগা ওয়ান বাই আই টু। ওইখান থেকে আই ওয়ান আমাদের জানা কত? 0.0225 ইন্টু ওমেগা ওয়ান কত? 10 রেডিয়ান পার সেকেন্ড। আই টু হচ্ছে বের করলাম আমরা 0.0243। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে এখন 9.26 রেডিয়ান পার সেকেন্ড। এটা আসবে আমাদের অ্যান্সার। তাহলে আমি পরিবর্তিত ওমেগা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এখন এই ওমেগা দিয়ে আমি কি করবো? কেন্দ্রমুখী বল বের করবো। এটা আমরা প্রথম পারছিলাম না, কারণ আমাদের ওমেগা চেঞ্জ হয়ে যাচ্ছিল। তাহলে এখন যদি আমি কেন্দ্রমুখী বল বের করি, অর্থাৎ এফসি যদি বের করি, তাহলে কি আসবে? এম ওমেগা স্কোয়ার। আর এম কি? যে বস্তুটা ঘুরতেছে, অর্থাৎ আমরা হচ্ছে স্মল এম বস্তুর জন্য কেন্দ্রমুখী বল বের করবো। এটা কত? স্মল এম বস্তুর ভর হচ্ছে আমাদের 0.02 কেজি ইন্টু ওমেগা কত? ওমেগা আমরা বের করলাম, বা ওমেগা টু লিখতে পারি, ওমেগা টু স্কোয়ার 9.26। আর হচ্ছে আমাদের আর স্কোয়ার, আর আর হচ্ছে আমাদের কত আসবে? আর আসবে আমাদের 0.3। না, আমাদের আলটিমেটলি অ্যান্সারটা কত আসে দেখো তো? আমাদের কেন্দ্রমুখী বলের অ্যান্সার আসে হচ্ছে 0.514 নিউটন। ঠিক আছে, এটা আসে answer। কিন্তু আমাদের ঘর্ষণ বলের ভ্যালু কত ছিল বলতো? আমাদের যে ঘর্ষণ বল এফএস, ওইটা সর্বোচ্চ ভ্যালু ছিল 0.5 নিউটন। কিন্তু আমরা দেখতেছি যে এই যে স্মল এম বস্তুটা যদি এই চাকতির সাথে ঘুরতে হয়, তাহলে এর কেন্দ্রমুখী বল লাগবে 0.1514 নিউটন। কিন্তু ঘর্ষণ বল আমাদের কত? 0.5 নিউটন দিতে পারতেছে। তার মানে এখানে ঘর্ষণ বল কিন্তু কম পড়ে যাচ্ছে। মানে আমার যে পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার, ওই পরিমাণ কেন্দ্রমুখী বল আমি পাচ্ছি না, তার থেকে কম পাচ্ছি। ঘর্ষণ বল ওই পরিমাণ কেন্দ্রমুখী বল আমাকে দিতে পারতেছে না। তার মানে আমি কি বলতে পারি? তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে যে বস্তুটা ছিটকে যাবে, মানে স্টেবল থাকতে পারবে না, ছিটকে যাবে। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা প্রথম থেকে আরেকবার পুরো অঙ্কটা একটু রিভিউ করে নিই। দেখো, প্রথমত আমাদের কি বলা ছিল? যে ছাত্রের দাবির যথার্থতা গাণিতিক বিশ্লেষণ করতে বলছে। ছাত্র কি দাবি করছেন? ছাত্র দাবি করছিল বস্তুটা ছিটকে পড়ে যাবে, স্মল এম বস্তুটা। এখন ছিটকে পড়ে যাবে কিনা যাবে না, এটা কিভাবে বের করতে পারি? এই এম বস্তুর জন্য যে কেন্দ্রমুখী বল লাগবে, এটা যদি ঘর্ষণ বল দিতে পারে তাহলে ছিটকে যাবে না, যদি দিতে না পারে তাহলে ছিটকে যাবে। তাহলে আমাদের কেন্দ্রমুখী বল বের করা লাগবে। আর কেন্দ্রমুখী বলের ফর্মুলা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আর আমাদের তো প্রথমে একটা ওমেগা দেওয়া ছিল 10 রেডিয়ান পার সেকেন্ড, বাট ওটা তো আমরা ইউজ করতে পারবো না। কারণ হচ্ছে আমরা যখন নতুন করে এম বস্তু রাখছি তখন তার ওমেগা আগের মতো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের ওমেগাটাও বের করতে হবে। ওমেগা চেঞ্জ হবে কেন? কারণ আমাদের ঝড়তার রকম চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমাদের ঝড়তার রকম সামথিং ছিল এটা, পরবর্তীতে আমাদের ঝড়তার রকম হয়ে গেছে। তো তাহলে আমি যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কাজে লাগাই, তাহলে নতুন করে যে কৌণিক বেগ আসবে এটা পেয়ে যাবো আমি। ওই কৌণিক বেগ দিয়ে আমি কেন্দ্রমুখী বল বের করতে পারবো। এখানে দেখতেছি 0.1514 নিউটন আছে। এখন এইটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, ওই পরিমাণ বল দিতে পারতেছে না, কারণ সর্বোচ্চ ঘর্ষণ বলের মান আমাদের 0.5 নিউটন। তার মানে ঘর্ষণ বল যেহেতু আমাদের কেন্দ্রমুখী বলের সমপরিমাণ বল দিতে পারতেছে না, তাহলে বস্তুটা স্টেবল থাকতে পারবে না, ছিটকে যাবে।